মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তাকে কি বলে? কোনো মতে বাঁচা। গুরুদেব, নিশ্চিত মৃত্যুর জীবনের কাছে পড়া যায়। আচ্ছা, যখন এরকমটা হয় তখন কি সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাওয়া যায়? হয়তো কখনো কখনো মৃত্যু ঘোষণা করার পরেও লোক জীবিত হয়েছে বা করা গেছে। এরকম হওয়া একটা ইশারা হতে পারে যে আপনার সময় এখনো শেষ হয়নি। যদি অন্তরের দৃষ্টি খুলে যায় তখন জীবিত অবস্থায় মৃত্যু দেখা যায়। কি করে গুরুদেব? জীবনটা কি করে বাঁচবো সেটা আমাদের হাতে থাকে। আমরা দেখতে পাই আমাদের জীবনকে। এটা কি করে দেখবো যে মৃত্যু কখন আর কিভাবে আসবে? দেখো, জীবন মানে যাত্রা, যার শেষ পরিণতি হলো মৃত্যু। কিন্তু গুরুদেব, এই অন্তিম পরিণতি তো কেউ দেখতে পায় না। আমাদের অন্তর্দৃষ্টি যদি জাগানো যায়, যেমন ভাবে জীবনটা তুমি স্পষ্ট দেখতে পাও, তেমনি ভাবে মৃত্যুও দেখতে পাবে। ওই যে দাঁড়িয়ে আছে একদম চোখের সামনে, ওই। মুরারিতে পাওয়া 10টা লাশকে ঘিরে রহস্য আরো গভীর হচ্ছে। এটা কি শুধুমাত্র কোনো সাধারণ আত্মহত্যার ইঙ্গিত, নাকি কোনো ভয়ানক খুনের ষড়যন্ত্র? চারিদিকে নানা রটনা, কিন্তু স্পষ্ট করে কেউ বলতে পারছে না যে এই বাড়িতে ঢুকে কেউ কি এই 10 জনকে খুন করেছে, নাকি এই মৃত্যু রহস্যের পেছনে অন্য কারণ আছে। কিন্তু একটা এক্সক্লুসিভ খবর শুধুমাত্র আমাদের নিউজ চ্যানেল F24ই পেয়েছে, যে এই 10টা খুনের পেছনে কোনো তান্ত্রিক বা কোনো নরবলির ঘটনা হয়তো জড়িয়ে আছে। বাড়ির ডান দিকে পুজোর ঘরের দেওয়াল জুড়ে 10টা বিচিত্র রকমের ড্রয়িং খুঁজে পাওয়া গেছে, আর প্রত্যেকটা ড্রয়িং এ একটা করে পেরেক মোতা আছে, হাতে আঁকা 10টা স্কেচ, আর বাড়িতে 10 জনের মৃত্যু। এদের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? পুরো এরিয়া জুড়ে এমন কেউ নেই যিনি বলেছেন যে এই বাড়িতে কেউ এসেছিল। অনুমান করা হচ্ছে যে এই ঘটনা হয়তো কোনো পারিবারিক শত্রুতা অথবা কোনো গভীর। গুড ইভিনিং স্যার। ফিরোজ, F24টা চালাও একবার। মৃতদেহ। একটা প্রশ্ন সবাই করছে, এই পরিবার কি কোনো তান্ত্রিকের সঙ্গে সলা পরামর্শ করছিল? কোনো বাবাজির চক্করে পড়ে এই পরিবারের সবাই কি আত্মহত্যা করেছে তাহলে? অনেকেই বলাবলি করছেন যে 10টা ছবি দেয়ালে আঁকা রয়েছে সেটা কোনো অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আঁকা হয়েছে। আবার এটাও শোনা যাচ্ছে যে ওই বাড়ি থেকে একটা ডায়েরি পাওয়া গেছে। যদিও এই ডায়েরির ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যে হয়তো এই ডায়েরিটা এই মৃত্যু রহস্য সমাধান করতে সাহায্য করবে। হ্যাঁ স্যার, সুইসাইড কেসটা আমাদের কেসের সঙ্গে কানেক্টেড মনে হচ্ছে। হ্যাঁ ফিরোজ, আমারও সেটাই মনে হচ্ছে। এই কেসে যেভাবে লাশ পাওয়া গেছে যথেষ্ট মিল আমি দেখতে পাচ্ছি আমাদের কেস আর যে কেসটা দেখাচ্ছে। কানপুর, উত্তরপ্রদেশ। 61 বছরের তান্ত্রিক ফুলচাঁদ বর্মাকে তার নিজের ঘরে খুব রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। এই কেসটি আমাদের একেবারে নাড়িয়ে দিয়েছিল। আমরা এটা কোনোভাবেই প্রমাণ করতে পারিনি যে এটা কোনো আত্মহত্যার কেস নাকি কোনো খুন। আর এখন আমাদের সামনে এসে পড়ে একই পরিবারের 10 জনের মৃত্যুর এই ঘটনা, এবং তার ফলেই তান্ত্রিক ফুলচাঁদ বর্মার মৃত্যুর এই কেসটাকে আমরা নতুনভাবে দেখতে শুরু করলাম। এই দুটো কেসের মধ্যে কি কোনো রকম কোনো সম্পর্ক লুকিয়ে আছে? 13ই সেপ্টেম্বর 2017 আমাদের কন্ট্রোল রুমে একটা ফোন আসে তান্ত্রিক ফুলচাঁদ বর্মার মৃত্যুর খবরটা দিতে। প্রথম থেকেই ফুলচাঁদ বর্মার মৃত্যুটি খুবই রহস্যময় ছিল। তাহলে মঞ্জু, তুমি সবার প্রথমে লাশটা দেখেছিলে? হ্যাঁ সাহেব, কিন্তু কি হয়েছে কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না। যেটুকু জানো সেটুকুই বলো। সাহেব, আমি প্রত্যেকদিনের মতো 8টার সময় কাজে আসি। কে? গুরুদেব, আমি মঞ্জু। মঞ্জু? ও, আমি মন্ত্র পড়ছি, এর মাঝখানে উঠতে পারবো না। 10 মিনিট পরে এসো। আমি 2 মিনিট দাঁড়ালাম সাহেব, তারপর ভাবলাম যে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসি, আর যখন ফিরে এলাম দেখলাম দরজাটা খোলা।
আমি প্রত্যেক দিনের মতো ঝাড়ু দিতে দিতে যখন গুরুদেবের ঠাকুর ঘরে ঢুকি, গুরুদেব, গুরুদেব, গুরুদেব। এটাও শোনা যাচ্ছে যে বাড়ি থেকে একটা ডায়েরি পাওয়া গেছে। আমরা ফুলচাঁদ বর্মার ঘর থেকে একটা ডায়েরি পেয়েছিলাম, একটা ডায়েরি যাতে অনেক কিছু লেখা ছিল জীবন এবং মৃত্যুর সম্বন্ধে। ওই দুজন লোক কে ছিল যাকে তুমি যেতে দেখেছিলে এখান থেকে? আমি জানি না সাহেব, কিন্তু দেখে মনে হচ্ছিল যে সাধু বাবা হতে পারেন। সেই দুজনকে কি তুমি আগে কখনো দেখেছিলে এখানে? না সাহেব, আর সাহেব যদি দেখিও তো মনে তো থাকবে না সাহেব। সব সাধু বাবাকে তো একই রকম দেখতে সাহেব, আর গুরুদেবের সঙ্গে দেখা করতে তো এরকম অনেক লোকই আসে। সাহেব, সাহেব আমার এর সাথে কোনো লেনাদেনা নেই। আমি 2 ঘন্টার মধ্যে নিজের কাজ শেষ করে চলে যাই। গুরুজির এই বাড়িতে আর কে কে থাকে? কেউ না সাহেব, আমি নিজের কাজ শেষ করে 10টা থেকে 10:15টার মধ্যে চলে যাই। তারপর ওনার 2 শিষ্য নিতিন বাবু আর মনীষ বাবু আসেন গুরুদেবের কাছে তন্ত্র শিখতেন। তাহলে ফুলচাঁদজির কেউ ছিল না? আছে সাহেব, ওনার এক বড়দা আছেন, এখানেই কাছাকাছি থাকেন। আর স্ত্রী সন্তান? ছিল, কিন্তু এখন কোথায় আছে জানি না। আমি শুধু শুনেছি, কখনো দেখিনি। স্যার, তন্ত্রমন্ত্রের জিনিসপত্র ছাড়া এই ডায়েরিটা পাওয়া গেছে, আর এই ফোনটা হয়তো ফুলচাঁদ বাবুরই। ফুলচাঁদের ভাইয়ের নাম্বার আছে? না, নেই সাহেব। তার 2 চেলা নিতিন আর মনীষ, তাদের কোনো নাম্বার? না সাহেব। ফিরোজ, ফোনে একবার চেক করো। তার দাদার নাম্বার বা 2 জন চেলার মধ্যে কারুর নাম্বার তো হবেই হবে। কাজের মেয়ে মঞ্জু বলছিল যে সকালবেলা এখান থেকে 2 জন সাধুকে বেরোতে দেখেছে সে। আপনাদের মধ্যে কেউ দেখেছেন কি? না স্যার, আমরা তো বাড়ির ভেতরেই ছিলাম, আমরা তো কাউকে আসতে যেতে দেখিনি। মঞ্জু বলছিল যে ফুলচাঁদজির ফ্যামিলিও এখানে থাকে, আপনারা চেনেন তাদের? খুব ভালো করে জানতাম স্যার, ও এখানেই থাকতো। কিন্তু 10 বছর আগে ফুলচাঁদ আর তার স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, আর ওর বউ 2টো বাচ্চা নিয়ে কোথায় যেন চলে গিয়েছিল। ফুলচাঁদের ব্যাপারে আর কেউ কিছু বলতে পারে কি? তার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন? আর্যর বড় ভাই আছে না, রঘুবীর বাবু, উনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমি রঘুবীর বর্মা বলছি। ফুলচাঁদ বাবুর বড় ভাই? আগে হ্যাঁ, কি ব্যাপার? ফুলচাঁদ বাবু মারা গেছেন, মার্ডার করা হয়েছে। মার্ডার? ফুলচাঁদের? আমাদের সেটাই মনে হচ্ছে, কিন্তু এখনো ক্লিয়ার নয়। ফুলচাঁদ বাবুর ঝুলন্ত বডি পাওয়া গেছে। আপনি গিরধারনগর থানায় চলে আসুন। ঠিক আছে। সেই সময় দাঁড়িয়ে আমরা বুঝতেও পারিনি ফুলচাঁদ বর্মাকে মার্ডার করা হয়েছে নাকি নয়। এটা যদি আত্মহত্যা হয় তাহলে এটা অদ্ভুত ব্যাপার, আর যদি এটা মার্ডার হয় তাহলে এটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। দুটো সম্ভাবনার একটু অ্যাঙ্গেল দিন ডক্টর। এই দেখুন, ফার্স্টলি কাপড়টা মুখে গোঁজা হয়েছে। যদি সুইসাইড হয় তাহলে নিজে কেন কেউ করতে যাবে? এটা ভয়ও হতে পারে, যাতে সে চেঁচিয়ে না ফেলে শেষ মুহূর্তে। সাধারণত এই ধরনের সুইসাইড কেসে চেয়ার অথবা টুল ব্যবহার করা হয়, যার উপর দাঁড়িয়ে ভিকটিম নিজেকে ঝুলিয়ে তারপর সেটাকে লাথি মেরে ফেলে দেয়। জেনারেলি চেয়ারটা 1 বা 1.5 ফুট দূরে পাওয়া যায় লাশের থেকে। এই কেসেও আমরা একটা চেয়ার পেয়েছি, কিন্তু ঘরটার একদম উল্টো প্রান্তে। সেই জন্যই আমি বলছি যে মার্ডার হতেও পারে। আপনার ফাইন্ডিংস কি কি? এর ডান হাতে আঙুলের কিছু ছাপ পাওয়া গেছে, যেন কেউ জোর করে ধরেছে, আর সেটাও হাতটাকে পিছন দিকে নিয়ে গিয়ে। এদিকে এসো, ঠিক এইভাবে। একই ছাপ কিন্তু বাঁ হাতেও আছে। কিন্তু তবুও ডক্টর, আপনি কিন্তু কোনো পার্টিকুলার অ্যাঙ্গেলের দিকে আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন না। মার্ডার নাকি সুইসাইড? আমি আপনাকে সেটাই বলতে চাইছি যেটা বডিতে পাচ্ছি। বাকিটা আপনাকে ইনভেস্টিগেশন করে জানতে হবে যে এর আশেপাশের সমস্ত লোকজন তারা কি বলছে। পুজো করছিল আর কেউ ওকে খুন করলো? এরকমটাই মনে হচ্ছে রঘুবীর বাবু। আচ্ছা, আপনার এই ছোট ভাই ফুলচাঁদ বাবু, উনি কি চিরকালই তান্ত্রিক? হয়েছিল, আস্তে আস্তে হয়েছিল। তার আগে কি কাজ করতেন উনি? খুব ভালো চাকরি করতো। রঞ্জিত লেদার ওয়ার্কসের জেনারেল ম্যানেজার ছিল। শুনলাম ফ্যামিলি ছিল। সন্ধ্যা, ওর স্ত্রী,
ডিভোর্সের পরও কানপুরেই আছে, আর ওর ছেলে রাজেশ ব্যাঙ্গালোরে চাকরি করে, আর মেয়ে লক্ষ্মী মনে হয় মুম্বাইতে সেটেল। আপনার ছোট ভাই সাধারণ গৃহস্থ মানুষ, তান্ত্রিক কি করে হয়ে উঠল? জানি না, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে নিজের অত্যন্ত সুখের জীবন। মনীষ, নিতিন, কাজের মেয়েটিকে তো নিশ্চয়ই চেনো তোমরা। মঞ্জু, হ্যাঁ, মঞ্জু আমাদের বলেছে যখন ও ডোরবেল বাজিয়েছিল তখন ভেতর থেকে কেউ বলেছে 10 মিনিট অপেক্ষা করতে। মন্ত্র পড়ছি, এর মাঝখানে উঠতে পারবো না। এই সকাল 8টার সময় কি পুজো হচ্ছিল? শুদ্ধিকরণ, অশুভ শক্তিকে তাড়ানোর জন্য পুজো। আমরা রোজ গুরুদেবের কাছে ঠিক 10টার সময় পৌঁছে যেতাম, যেমনটা আমরা আজকেও পৌঁছে গেছি। ম্যাডাম, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না যে গুরুদেব আমাদের এভাবে ছেড়ে চলে গেলেন। ছেড়ে চলে গেছে? মনীষ, ওনাকে মার্ডার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। এই যে শুদ্ধিকরণের পুজোটা, এটা উনি কার জন্য করছিলেন? মঞ্জু বলেছে যে ও বাইরে 2জন মানুষকে যেতে দেখেছে, যাদের দেখতে অনেকটা তান্ত্রিকের মতো। আর মঞ্জু এটাও বলেছে যে যখন ও ফিরে এসেছিল তখন দরজাটা খোলা ছিল, কিন্তু রোজ সকালে ও যখন ডোরবেল বাজাতো তখন ফুলচাঁদ বাবু নিজে দরজা খুলতেন, তাই না? ম্যাডাম, গুরুজিকে দিয়ে পুজো করাতে অনেক লোকই আসতো। মাঝে মাঝে বিভিন্ন সন্ন্যাসীরা, আলাদা আলাদা তান্ত্রিকেরাও গুরুদেবকে দিয়ে পুজো করাতে আসতো। অনেক দূর থেকে লোকেরা আসতো। আজ সকালে ঠিক কী জন্য পুজোটা হচ্ছিল সেটা আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু মার্ডারটা তো পুজোর মধ্যে বা পুজোর পরে হয়েছে, তো এটা তো স্বাভাবিক। মার্ডারের প্ল্যানটা অনেক আগে করা হয়েছে। তোমাদের গুরুদেবকে কেউ কেন মারতে যাবে? কি কারণ ছিল? মনীষ, নিতিন, মঞ্জু বলেছে তান্ত্রিকের মতো দেখতে লোককেও বাইরে দেখেছে। এটা সাধু সন্ন্যাসীদের ভিতরকার কোনো ঝামেলা নয় তো? প্রণাম নেবেন দাদা, কেমন আছেন? সন্ধ্যা, ফুলচাঁদের মৃত্যু হয়েছে। কি করে? পুলিশ বলছে যে ওর লাশ ঘরে ঝোলানো অবস্থায় পাওয়া গেছে। মার্ডার কিংবা সুইসাইড সেটা পরিষ্কার বলতে পারছে না। তোমাকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে। রাজেশ আর লক্ষ্মীকেও। লক্ষ্মী, তোর বাবার নেই, পুলিশ কেস, বলছে যে মার্ডার বা সুইসাইড হতে পারে। হ্যালো লক্ষ্মী। হ্যাঁ মা। দেখ, তুই আর রাজেশ এলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি রাজেশ দাদার সাথে কথা বলছি। তেজস, বাবা আর বেঁচে নেই। হোয়াট? লক্ষ্মী, বুঝতে পারছি, কিন্তু আমার সাংঘাতিক ওয়ার্কলোড। রবিবারেও কাজ করতে হচ্ছে। তুই যেতে পারলে যা, এই সময় আমার পক্ষে ছুটি নেওয়া অসম্ভব। আর তাছাড়া লক্ষ্মী, বাবার সঙ্গে দেখা হয়েছে আমার কয়েক বছর হয়ে গেছে। আমার সঙ্গে তো কোনো কানেকশন ছিল না, আমি তো শুধু মায়ের জন্য বলছিলাম। যদি একবার তুমি আসতে পারতে। ছাড় না লক্ষ্মী, বেঁচে থাকতে কখনো তো কেয়ার করলেন না, এখন এই কিসের ফালতু ড্রামা? তবে মারও কিন্তু যাওয়া উচিত নয়। বাকি তোরা দুজন দেখ, আমি তো আসছি না। ফুলচাঁদের ডিভোর্সি স্ত্রী সন্ধ্যা আর তার মেয়ে লক্ষ্মীর থেকে আমরা জানতে চলেছিলাম একটি কাহিনী। চাপের মধ্যে থাকা একটি পরিবারের কাহিনী, যা সময়ের সাথে সাথে ভেঙে যায়। আজ মদ খেয়ে আসুনি তুমি? খোঁটা দিচ্ছ? তাও এই খাবার সময়? সন্ধ্যা আমাদের জানিয়েছিল ফুলচাঁদের রাগ আর হিংসাত্মক মানসিকতার কথা, আর কিভাবে সে প্রতিদিন সন্ধ্যার উপর নির্যাতন করত। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। বলো। লক্ষ্মী আমাদের জানিয়েছিল সে এবং তার ভাই রাজেশ বহুবার বোঝানো সত্ত্বেও ফুলচাঁদ তার রাগ এবং হিংসাত্মক স্বভাবের পরিবর্তন করছিল না। তারা দুজন কোনোদিন তাকে বুঝতেই পারেনি। আমরা একদম থাকবো না এখানে, আমরা চলে যাব। আমরা কোথায় যাব? সন্ধ্যার কাছে ডিভোর্স ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না, তাই সে নিজের সন্তানদের নিয়ে ফুলচাঁদকে ছেড়ে চলে যায়। কিসের মন্ত্রতন্ত্র, কিসের শুদ্ধিকরণ, কিসের শক্তি? যে লোকটা তার বাড়ির গ্রহণকে কখনো ঠিক করতে পারেনি, কখনো শুধরতে পারেনি। উনি কি তখনও তন্ত্রবিদ্যার চর্চা করতেন? আমি কিচ্ছু জানি না উনি কি করতেন বা না করতেন।
শুধু আমি এটুকু জানি যে উনি রাগের মাথায় আমায় মারতেন। উনি কবে সাধু হলেন, কবে লোকের নজরে উনি গুরুজি হলেন, আমি কিচ্ছু জানি না। আমার কাছে একটা খারাপ বিয়ের অর্ধেক অংশ। সম্পর্ক তো 10 বছর আগেই শেষ হয়ে গেছিল, এখন তো অর্ধেকটাও শেষ হয়ে গেল। এসব কি করে হলো, মার্ডার না সুইসাইড, আমি জানি না, আর জানতেও চাই না। আমি তো ফুলচাঁদের নাম শুনেছি, কিন্তু এরকম কখনো শুনিনি যে একজন ব্যক্তি তার নিজের মৃত্যু সাক্ষাৎ দেখতে পেয়েছে। যদি ফুলচাঁদ বাবু এটা বলে থাকেন তাহলে তিনি ভণ্ডামি করছেন। আচ্ছা, ওনার কাজের লোক বলছিল যে ও দুটো সাধুকে ওর বাড়ির থেকে বেরোতে দেখেছিল। আপনার কোনো আইডিয়া আছে যে ওনারা কে হতে পারে? আমরা প্রচুর সাধু সন্তের সাথে কথা বলেছি যারা তন্ত্র সাধনা করেন। কেউই খুব স্পষ্টভাবে আমাদের বলতে পারেননি যে কাজের মেয়ে মঞ্জু সেদিন সকালে যে দুজন সাধুকে সেই বাড়ি থেকে বেরোতে দেখেছিল তারা কে হতে পারে। ফুলচাঁদ বর্মার ফোন রেকর্ডস থেকে আমরা যে সমস্ত নাম্বার পেয়েছিলাম তাদের সবার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি যারা তার কাছে আলাপ আলোচনা করতে বা পরামর্শ নিতে আসতেন। নিতিন আর মনীষ ফুলচাঁদের সমস্ত ভক্তদের একটা লিস্ট আমাদের তৈরি করে দেয়, যারা ফুলচাঁদের সাথে দেখা করতে প্রায়শই আসতো। এতগুলো লোকের মধ্যে সেই লোকটাকেই আমাদের খুঁজে বের করতে হতো যে ফুলচাঁদের মৃত্যুর কোনো কারণ আমাদের জানাতে পারে। কেসটাকে একটা সুইসাইড কেস আখ্যা দিয়ে ক্লোজ করে দেওয়াটা তাড়াহুড়ো হতো, আর এসব ভাবার আগেই এটা যে একটা হত্যাকাণ্ড সেটা ভাবার একটা কারণ খুঁজে পেলাম। একটা নয়, বরং দুটো অ্যাঙ্গেল। ম্যাডাম, আপনি এই শিবনগরের বাসিন্দা কপিলকে জিজ্ঞেস করুন না। কেন মনীষ, ওর ওপর সন্দেহ করছো কেন? ম্যাডাম, 2 মাস আগে পর্যন্ত গুরুদেবের কাছে বারবার আসতো। তারপর কোনো ঝগড়া টগড়া হয়েছে? হ্যাঁ, হয়েছিল তো ম্যাডাম। আর আমরা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় দেখলাম ওই কপিল সিং যেন খুব শান্তি পেয়েছে। এমন কি হয়েছিল এই কপিল আর তোমাদের গুরুদেবের মধ্যে? ম্যাডাম, আসলে এই কপিলের ছেলে বিবেক, বিবেক, ওঠ বাবু, বাবু ওঠ। কি হয়েছে? বিবেক, আরে ও নাক থেকে রক্ত বেরোচ্ছে। বিবেক, বাবু ওঠ এই না। নাও, বিবেক, জল নাও। বাবু ওঠ না। পাটা মালিশ করো। বাবু কি হয়েছে? বাবু কি বাবু, হয়েছে? তোর? হাসপাতাল তো বলেই দিয়েছিল, কিন্তু আপনি বললেন না ঠিক হয়ে যাবে। আপনি যা যা বলেছিলেন গুরুদেব আমি তাই করেছি, কিন্তু আপনার অন্তর্দৃষ্টি আমার বাচ্চার মৃত্যুটা দেখতে পেল না কেন? কপিল, শান্ত হও। আরে কি শান্ত হব আমি? আমার বাচ্চাকে আমি দাহ করে এলাম, জানেন আপনি? কপিল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি যদি তোমাকে বলতাম যে কপিল, তোমার সন্তানের আয়ু মাত্র কয়েকদিনের, তাহলে কি সেটা সহ্য করতে পারতে? তোমার স্ত্রী সহ্য করতে পারতো? আরে কিন্তু কেন বলতেন আপনি এরকম? কেন বলতেন? মানুষ আপনার কাছে পরামর্শ চাইতে আসে, আমি আমার নিজের ছেলের জীবন চাইতে এসেছিলাম আপনার কাছে, আপনি তো সেটা দিতে পারলেন না। আমি কি চেষ্টা করিনি? অনেক চেষ্টা করেছি, কিন্তু বাবা, মৃত্যু তো সবাইকারই একদিন আসে। যখন সেই সময় আসে তখন সেটা মেনে নিতে হয়। আরে আমি মানি না এই মৃত্যু। ধোকা দিয়েছেন আপনি আমায়, ধোকা। আর তোরও পাপি এমন মৃত্যু হবে, এমন মৃত্যু হবে তুই ভাবতেও পারবি না। হ্যাঁ, গুরুদেব, গুরুদেব, এ কপিল তো দুঃখের কারণে পাগল হয়ে গেছে। আমরা তো সবাই পাগল নিতিন, আমরা তো সবাই দুঃখের খাঁচায় বন্দী, সেটা জীবনের ক্ষেত্রেও মৃত্যুর ক্ষেত্রেও। আমি তো আমার গুরুর থেকে এটাই শিখেছি। উনি তো তখন আমাকে দেখতে পেয়েই ভেতরের দুঃখটা বুঝতে পেরেছিলেন। আমার স্ত্রী আর আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাওয়ার দুঃখটা আমার ভেতরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। আমি ভেঙে পড়ছিলাম, শেষ হয়ে যাচ্ছিলাম। আর আমার এই যন্ত্রণা আমার গুরু আমাকে দেখেই বুঝতে পেরেছিলেন। খুবই চিন্তিত লাগছে তোমাকে, মনে ব্যথাও পেয়েছ প্রচুর, সেটা খুব গভীর। মনে হচ্ছে কষ্টের সাগরে এই ব্যথা।
তোমার হৃদয়ে তো আছে এই ব্যথাটা। হ্যাঁ, তুমি এই কষ্টের মধ্যে জীবন কাটাবে, আর এখানেই মৃত্যু হবে তোমার। কিন্তু তোমার এই কষ্টের শেষ হবার কোনো লক্ষণ দেখছি না। সেই ব্যাপারে কি চিন্তিত তুমি? এটাই মানুষের অভ্যেস, নিজেদের সমস্যাগুলোকে নিজেদের জীবনের অঙ্গ করে তোলে। অপেক্ষায় থাকে এই সমস্যাগুলো কবে শেষ হবে, কিভাবে হবে। সমস্যাগুলোর সাথে তো আমরা নিজেরা জড়িয়ে থাকছি। তারপর চিন্তা করি যে একমাত্র মৃত্যুই আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেবে। ঠিক বলেছেন বাবা। আমার তো প্রায়শই মনে হয় যেন মরে যাই, জীবনটা শেষ করি। একমাত্র তুমি কেবল এসব ভাবো না। আর মৃত্যু তো কোনো ইচ্ছে নয় যা পূরণ হবে কি হবে না। মৃত্যু তো একটা সত্য, একটা লক্ষ্য, যেখানে তোমাকে যে কোনো মূল্যে পৌঁছতে হবে। আর ওখানকার গাড়ি আর জাহাজ তোমাকে নিতে কবে আসবে সেটা তো কেউই বলতে পারে না। আপনি বলতে পারবেন যে এই যন্ত্রণা নিয়ে কতদিন আমাকে বাঁচতে হবে? কতদিন বাঁচতে চাও এই দুঃখ নিয়ে তুমি? সময় বলো। আর এক মুহূর্তও নয়। আমি আমার জীবনটাকে শেষ করে দিতে চাই, আমি মরতে চাই। মৃত্যু চাইলে একটা সময় নির্দিষ্ট করো, যখন তুমি যেতে চাও যেতে পারবে। এই শক্তি আমাদের সবার মধ্যে আছে। পরের বার যখন তুমি এখানে আসবে, তোমার সাথে আমার আর দেখা হবে না। এরকম কেন বলছেন গুরুদেব? শুধু বলছি না, দেখতে পাচ্ছি আমার মৃত্যুকে। আমার গুরু আমাকে সমস্ত শিক্ষা আর সমস্ত শক্তি আমায় দিয়েছেন। আর যখন পরের দিন ওনার কাছে সেবা আর দর্শনের জন্য পৌঁছলাম, তখন উনি চলে গেছেন। আরে বাপরে, মানে একদিন আগে বললেন আর দ্বিতীয় দিন উনি চলে গেলেন? হ্যাঁ। গুরুদেব, উনি নিজের মৃত্যু দেখেছিলেন? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কিছু একটা আভাস উনি অবশ্যই পেয়েছিলেন। বিষ্ণু, আচ্ছা তোমার এই যে কেসটা, হ্যাঁ, যেখানে 10 জনের মৃত্যু হলো, সেটার সাথে আমার এখানে রেজিস্টার্ড হওয়া পুরনো একটা কেসের সাথে মিল খুঁজে পেলাম। তুমি কি তোমার কেসটা সম্বন্ধে কিছু জানতে পেরেছো? না রাজপুত, এখনো পাইনি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন অ্যাঙ্গেল সামনে আসছে। বেসিক্যালি আমরা পোস্টমর্টেমের অপেক্ষা করছি, যাতে ডিটেল রিপোর্টটা পাওয়া যায়। আমার পুরো কেরিয়ারে এত বড় রহস্যময় কেস আমি একটাও দেখিনি। আমি পুরো পাজেল হয়ে গেছি। কিন্তু তোমার এরকম কেন মনে হচ্ছে যে আমাদের এই মুরারি পরিবারের কেসটার সঙ্গে তোমার এই 2017-এর কেসটার যোগ আছে? ঠিক বলতে পারবো না বিষ্ণু, তবে ভিকটিম ফুলচাঁদের মার্ডার হওয়ার দুটো অ্যাঙ্গেল আমরা পেয়েছিলাম। কিন্তু হঠাৎ এখন আমার মনে হচ্ছে যে ওটা মার্ডার ছিল নাকি সুইসাইড, নাকি অদ্ভুত সুইসাইড। তোমার মনে হচ্ছে যে আমাদের এই কেসটা তোমাকে এইরকম ভাবে ভাবতে বাধ্য করছে? হয়তো। আর পাশাপাশি আমার এটাও মনে হচ্ছে যে আমাদের কেসটাও হয়তো একটা মার্ডার কেস, যেরকমটা আমরা তখন ভেবেছিলাম। মেয়ের হাত হতে পারে, মুম্বাইয়ের লক্ষ্মী। স্যার, ওর মা সন্ধ্যা আপনাকে বলেনি নাকি যে এই লক্ষ্মী 11 থেকে 13 সেপ্টেম্বর এই কানপুরে ছিল? কি? এই মেয়েটার পুরো কুণ্ডলী আমি আনতে পাঠিয়েছি মুম্বাই থেকে। এই লক্ষ্মী আর ওর স্বামী তেজসের ঠিকুজি কুষ্টি হলো, এরা দুজনেই নিজেদের চাকরি ছেড়ে ইন্টারনেট একটা ইয়ে খুলেছে, কি বলে জানো, পোর্টাল খুলেছে, পোর্টাল। কোনো টাকা পয়সা লাগিয়েছিল ওনারা? কোনো লোন টোন, কোনো লস? একটা ছেলে ওদের সঙ্গে কাজ করতো, সে বলল যে ব্যবসার অবস্থা খুব খারাপ, দুজনে প্রচুর লস খাচ্ছে। লক্ষ্মী, ক্যাশ ফ্লো মাইনাসে চলে গেছে। পোর্টাল যদি এগিয়ে নিয়ে যেতে হয় তো আমাদের একসঙ্গে একটা বড় অ্যামাউন্টের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আমি জানি, কিন্তু বাবার কাছ থেকে মানে তুমি যেটা বলছো সেটা ইম্পসিবল তেজস। তুমি একবার রাজেশের সঙ্গে কথা বলবে? লক্ষ্মী, শেষবার যখন ওনার সঙ্গে আমি কথা বললাম, অ্যাজ ইউজুয়াল জীবনের মোহমায়া নিয়ে লেকচার দিতে শুরু করলেন। উনি কি হেল্প করবেন? আরে আমরা তো ওনার সন্তান, কিছু ফিলিংস তো নিশ্চয়ই থাকবে আমাদের প্রতি। ফিলিংস তো দূরের কথা, যদি ওনার মধ্যে এতটুকু দায়িত্ববোধ থাকতো না, উনি এইরকম হতেন না যেমন আছেন, অথবা হয়ে গেছেন। তুই ট্রাই কর, দেখ কি বলেন। তবে আমার কাছে যদি টাকা থাকতো আমি নিশ্চয়ই দিতাম, আর তুই জানিস নেই। অল দ্য বেস্ট।
স্যার এই ফুলচাঁদ বাবু যেখানে থাকতেন আর যেখানে মারা গেছেন সেই বাড়িটা নিয়ে কোনো ঝামেলা হতে পারে, কিন্তু কুঠিরটা তো খুবই ছোট। কিন্তু স্যার কোথায় রয়েছে সেটা তো দেখুন। সোনার খাদানে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। মার্কেটের রেটের হিসেবে গেলে 40 থেকে 50 লাখ তো হবেই। কিন্তু এই লক্ষ্মী তো বলেছিল যে অনেক বছর ধরে ওর বাবার সঙ্গে দেখাও করেনি। শান্তি তো পেয়েছি আমি, মিথ্যা কথা বলবো না। মনটা আমার শান্তি হয়ে গেছে ওর মরা মুখ দেখে। এটা দেখতেই তো গেছিলাম ওখানে, ওকে শেষ দেখা দেখতে গেছিলাম নাকি আমি? আমার মনে হলো ভাগ্য আমার হয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছে। এই ভাগ্যের পুরো নামটা কি? নাম্বার দাও। কত টাকা সুপারি দিয়েছিলে? নিশ্চয়ই একাধিক লোক ছিল। পুজোর অজুহাতে গেছিলে না ওনার কাছে? ছেলের মৃত্যুর বদলা নিতে ফুলচাঁদ বাবুকে মেরে ফেললে? যদি এই ফুলচাঁদকে মারলে আমার ছেলেকে ফিরে পেতাম তাহলে নিশ্চয়ই মারতাম, আর নিজের হাতে মারতাম। 13 বছরের ছেলেটা ছিল আমার, মাত্র 13 বছরের। ছেলের মৃত্যুর বদলা, তারপর মনে শান্তি। কাউকে মারার জন্য এটা যথেষ্ট কারণ হতে পারে। নিজেও সামিল ছিলে এতে? তোমার সঙ্গীদের নাম বলো কপিল। ম্যাডাম, কাউকে খুন করতে হলে হিম্মত দরকার হয়, শক্তি দরকার হয়, ঘেন্না দরকার হয়। আমার ছেলে মারা যাওয়ার পর আমার মধ্যে হিম্মত আর শক্তি নেই। হ্যাঁ, ঘেন্না আছে, আর সেটা এতটাই আছে যেটা ওর মৃত্যুর সাথেও শেষ হবে না। কিছুক্ষণের জন্য শান্তি পেতাম, তাই পেয়েছি। ম্যাডাম, আমি ওকে মারিনি, আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন আমার কথা। কি মিথ্যে বলেছি আমি? আপনি এই চেয়ারে বসেই আমাকে সেটা বলেছিলেন যে বিগত 10 বছর ধরে আপনি বা আপনার সন্তানরা ফুলচাঁদের সাথে কোনো কন্ট্যাক্টে নেই। আপনি তো বলেননি আমাদেরকে যে 11 থেকে 13 সেপ্টেম্বর লক্ষ্মী এখানে কানপুরে ছিল। হ্যাঁ ছিল তো। কোন মিথ্যেটা বলেছি আমি? আগে এটা বলুন যে কোনটা মিথ্যে। আপনি বলেছিলেন যে লক্ষ্মী এবং রাজেশ তাদের বাবার সাথে দেখাও করে না। হ্যাঁ, দেখা করতো না। আরে কানপুরে কি শুধু ওর বাবাই থাকতেন নাকি? আরে আমিও তো থাকি। ওরা দুজন আসে আমার সাথে দেখা করতে। 11 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে ও এসেছিল আমার কাছে। তাহলে সেই কথাটা আপনি আমাদের জানাননি কেন? চুপ থাকা বা কথা লুকোনো মিথ্যে বলারই সমান সন্ধ্যা দেবে। লুকোনো বা চুপ করে থাকা হতে পারে মিথ্যে, কিন্তু কি লুকিয়েছি? মেয়ে তার মার সঙ্গে দেখা করতে এসেছে, এটা কি বলার মতো কথা? আমার তো মনেই ছিল না কথাটা। ফুলচাঁদ বাবু আমাদের জীবন থেকে একেবারে চলে গিয়েছিলেন, এটা বোঝা কি এত মুশকিল? আরে ডিভোর্স হয়ে গেছে আমাদের। ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে হয়, মা বাবা বা সন্তানদের মধ্যে নয়। এই কথাটা কি সত্যি নয় যে রাজেশ আর লক্ষ্মী বাবার সাথে বাড়িটা বিক্রির ব্যাপারে কথা বলেছিল? হতে পারে হয়তো, সেসব ব্যাপারে আমি কিছু জানি না। আর যদি কথা বলেই থাকে তার মানে তো এই নয় যে ও এর জন্য ওর বাবাকে মেরে ফেলেছে। আপনার যা জিজ্ঞেস করার এখনই জিজ্ঞেস করুন ফোনে, না হলে ব্যাঙ্গালোরে আসুন। আমি ওখানে যেতেই পারবো না ম্যাডাম। লক্ষ্মী আসছে মুম্বাই থেকে এখানে। কুল, ওকে অথবা আমাকে জিজ্ঞেস করুন, সেম থিং। বড় ছেলে তুমি, বাবার শেষকৃত্যে পর্যন্ত এলে না। হ্যালো প্লিজ, এটা আমার পার্সোনাল ব্যাপার। এত ঘৃণা করো নিজের বাবাকে? পার্সোনাল লাইফ ম্যাম। আর হ্যাঁ, আপনার যদি আর কোনো কাজ টাজ না থাকে আর আমাকে সন্দেহ করেন তো প্লিজ তো এই গোল গোল কথা বলা বন্ধ করুন। এখানে আসুন বেঙ্গালুরুতে সমস্ত প্রমাণের সাথে আর ভরে দিন আমাকে জেলে, কিন্তু প্লিজ ততক্ষণ আমাকে ডিস্টার্ব করবেন না। আপনারা আর কাউকে পেলেন না, তাই আমাকেই ফাঁসালেন শুধুমাত্র এই জন্য যে 11 থেকে 13 তারিখ আমি এখানে কানপুরে ছিলাম। তুমি জব ছাড়লে, তোমার হাজবেন্ড জব ছাড়লো, অনলাইনে স্টার্ট করা তোমাদের পোর্টাল ফেল করে গেল। ফান্ডিং এর জন্য তুমি তোমার বাবার বাড়ি বিক্রি করতে চাইছিলে। তাহলে ওনার মার্ডার করে বাড়িটা কি করে বিক্রি করতাম বোঝান আমাকে। তুমি আমাদের বলো লক্ষ্মী, তুমি এটা কেন বলনি যে 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তুমি কানপুরে ছিলে? আর বাবার সাথে দেখাও করেছিলে? আমি শুধু আমার মায়ের সাথে ছিলাম, এর মাঝে না আমি বাবার সঙ্গে দেখা করেছি আর না বাবার সাথে কথা হয়েছে। সেই দুজন লোক কে ছিল যারা তোমার বাবাকে মারতে আসে? আমি কি করে জানবো বলুন তো? অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন অফিসার, ফান্ডিং এর দরকার আছে আমাদের, আর সেটা আমরা লোনের মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছি। ব্যাংক লোন যেটা অ্যাপ্রুভড। তোমার ভাই তো একদম পছন্দ করে না তোমার বাবাকে। এরকম কোনো ব্যাপার নয়, অভিমান ছিল, রাগও ছিল, কিন্তু ছোটবেলার সব স্মৃতি কষ্টের নয় ম্যাডাম। এই শহরেই কেটেছিল আমাদের ছোটবেলা। মা এখানে থাকে, সেই জন্য যাতায়াত করি। আর লাস্ট টাইম শুনে নিন, আমি আমার বাবার সঙ্গে দেখা করিনি, আর ওনার মৃত্যুর সাথে আমার কোনো যোগাযোগ নেই। কি কিছু পাওয়া যায়নি? নো স্যার, রাজেশ আর লক্ষ্মী দুজনেরই ফোন রেকর্ড একদম পরিষ্কার।
স্যার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ইউজ করলে সেটা আলাদা ব্যাপার। এই নাম্বারে তো সবকিছু ক্লিয়ার আছে, যেমনটা স্যার বলছেন। এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ফুলচাঁদের বাড়ির বাইরে বা আশেপাশে কোথাও কোনো সিসিটিভি হতে পারে সেই দুজন সাধুর ছবি উঠেছে। গেরুয়া রঙের কাপড় ছিল জন, সেরকমই বলেছিল না মঞ্জু? ফুলচাঁদ বাবুর বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা চেক করেছি, কিন্তু তার মধ্যে কোনো সাধু বাবাকে দেখা যায়নি। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো ওই মঞ্জু ছাড়া দুজন বাবাকে কেউ দেখতে পায়নি। তাহলে কি মঞ্জুই মিথ্যে বলছে? খুব কড়া জিজ্ঞাসাবাদ করা হয় মঞ্জুকে। একই প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে উত্তরগুলোকে কম্পেয়ার করে দেখছিলাম। ক্রাইম সিনকে বহুবার ডিসক্রাইব করার জন্য বলা হয়। আমাদের মনে হচ্ছিল যে মঞ্জুও হয়তো কোনোভাবে এই হত্যার সাথে জড়িত। সন্দেহের তীর ফুলচাঁদের দুই চেলার দিকেও ছিল, নিতিন আর মনীষ। হতে পারে তাদের কেউ ব্যবহার করেছে, হতে পারে বাড়ি থেকে যে দুজন সাধু বেরিয়েছিল তারা নিতিন আর মনীষী। তাহলে সত্যি কি সুইসাইড ছিল? ফুলচাঁদ কি আত্মহত্যা করেছিল? স্যার, ফুলচাঁদ বাবু ডায়েরি স্ক্যান করলাম, এর মধ্যে শুধু তন্ত্রমন্ত্রের ব্যাপার রয়েছে, যেটা হয়তো উনি অনেক বছর ধরে শিখছিলেন। স্যার পুরো ব্যাপারটা তো বুঝতে পারছি না, কিন্তু এই ডায়েরির প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা রকমের পাওয়ার, সেই পাওয়ারগুলো রপ্ত করার মন্ত্র আর উপায় আছে। বিভিন্ন রকমের পাওয়ার? হ্যাঁ স্যার, নিজের আর অন্যদের লাইফ দেখার পাওয়ার আর ইচ্ছের পাওয়ার। পৃথিবী থেকে চলে যাবার পাওয়ার, মৃত্যুকে দেখবার পাওয়ার, এসবের কথাও আছে স্যার। তাহলে হাইপোথেটিক্যালি স্পিকিং ফুলচাঁদ নিজের মৃত্যুকে দেখেছিল, তাই এই সুইসাইড? কিন্তু স্যার ওনার হাতে যে ছাপ দেখা গেছে, কেউ নিশ্চয়ই ধরে রেখেছিল। তাহলে ফুলচাঁদকে কেউ অ্যাসিস্ট করেছিল? স্যার হয়তো মঞ্জু এ ব্যাপারে কিছু বলতে পারবে, এই সুইসাইডের ব্যাপারে। কারণ মঞ্জু কিন্তু বলছে ও বাড়ির বাইরে দুজনকে যেতে দেখেছে। আত্মহত্যার প্ল্যান, তাও আবার একসাথে? সাহেব আপনারা এগুলো কি আজে বাজে বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। 10 মাস হয়ে গেল ফুলচাঁদ চলে গেছেন, প্রায় 1 বছর হতে চললো। মিথ্যে কথা আর বলো না মঞ্জু। তুমি সত্যি কি দুজন সাধুকে ওই বাড়ি থেকে বেরোতে দেখেছিলে, নাকি আমাদের বোকা বানাচ্ছ কারুর কথা শুনে? ওই দুজন মনীষ আর নিতিন ছিল না তো? ম্যাডাম, দিব্যি কেটে বলছি ম্যাডাম, আমি যখন চা খেয়ে এলাম দেখলাম যে বাড়ির সামনে দিয়ে দুটো সাধু বাবা যাচ্ছেন। এবার ওরা ঘরের ভেতর থেকে এসেছিল নাকি সেটা আমি জানি না, শুধু ঘরের দরজাটা খোলা ছিল। এর থেকে বেশি আমি সত্যি কিচ্ছু জানি না সাহেব, আর আমি কোনো দোষ করিনি সাহেব। 10 মাস আগে এই ডায়েরিটা তাড়াহুড়োর মধ্যে আমরা ভালো করে পড়িনি, কয়েকটা পাতা আমরা ছেড়ে গেছিলাম, আর সেই পাতাগুলোর মধ্যেই কোনো একটা পাতাতে তোমাদের দুজনের নাম রয়েছে। কি স্যার? তোমাদের গুরুদেব এর মধ্যে পরিষ্কার করে লিখেছেন যে উনি সুইসাইড কিভাবে করবেন আর তোমরা দুজন ওনাকে সাহায্য কিভাবে করবে। সবকিছু পরিষ্কার লেখা আছে এতে। তাহলে ওই দুজন সাধু বাবা তোমরা দুজনই ছিলে, তাই না? তোমরা দুজন তোমাদের গুরুদেবকে সুসাইড করতে সাহায্য করেছো। নাকি দুজন মিলে ওনাকে হত্যা করেছো? না স্যার, আমরা গুরুদেবকে মারিও নি আর ওনাকে আত্মহত্যা করতে সাহায্যও করিনি। সেদিন সকালবেলা 10টার সময় আমরা ওখানে পৌঁছেছিলাম। স্যার আপনারা কি সব মন গড়া কাহিনী বানাচ্ছেন স্যার? সেদিন সকাল 8টার সময় আমরা যে যার বাড়িতে ছিলাম স্যার। আর যদি স্যার গুরুদেব আমাদের দিব্যি টিব্বিও খাওয়াতেন, তাহলে আমরা ওনাকে আত্মহত্যা করতেও সাহায্য করতাম না স্যার। আর যদি স্যার এই ডায়েরির কথা বলেন, তাহলে আপনি আমাদের ফাঁসানোর জন্য যা খুশি তাই বলছেন। স্যার যদি আমরা এই কাজটা করে থাকতাম, তাহলে আমরা কি বোকা স্যার যে এই ডায়েরিটাকে পেছনে ফেলে দিয়ে চলে আসবো? যাতে আপনারা 10 মাস পরে এই ডায়েরিটা পড়েন আর আমাদের ঘাড়ে চেপে বসেন। স্যার গুরুদেব আত্মহত্যা করতে পারেন না স্যার, উনি খুব সাহসী লোক ছিলেন। নিশ্চয়ই ওনাকে কেউ খুন করেছে স্যার। তাহলে খুনটা কে করেছে? কারা ছিল তারা দুজন যারা ওনাকে খুন করলো আর দরজা খুলে দিয়ে পালিয়ে গেল? এটা জানি না স্যার। কি করে জানো না? হ্যাঁ, কি করে জানো না? তোমরা দুজন তো চেলা ছিল না। স্যার চেলারা ততটুকুই জানে যতটুকু গুরুদেব তাদের বলে, আর আমাদের গুরুদেব কখনো কোনোদিনও এরকম শত্রুতার ব্যাপারে কথাই বলেননি। আমরা হাজার চেষ্টা করেও এটা সুইসাইড নাকি হত্যা সেই অন্ধকার থেকে নিজেদের বের করতে পারছিলাম না। সুইসাইডের এই নতুন অ্যাঙ্গেলটাও খুব বেশি দূর এগোলো না। কিন্তু এইবার এই কেসটা প্রায় 10 মাস পরে
আরো একবার উপরে উঠে এলো, আর এইবার আশার একটা আলো যেন আমরা দেখতে পাচ্ছিলাম। এই কেসটার ব্রেক থ্রু ফুলচন্দের দাদা রঘুবীরের তরফ থেকেই এলো। কি আপনার পিসির ছেলে? আগে জিতেন্দ্র আর পুরুষোত্তম রাঠি। রঘুবীর বাবু, 10 মাস পরে আপনি দুম করে দুটো নাম নিয়ে চলে এলেন। আমার পিসি অনেকদিন আগে গত হয়েছেন। ফুলচাঁদ পিসি এবং পিসামশাইয়ের খুব কাছের লোক ছিল। 2 বছর আগে পিসেমশাইও মারা যান। উনি মারা যাবার পরে এই দুই ভাইয়ের সঙ্গে আমাদের সেরকম কোনো যোগাযোগ ছিল না। শুধু আত্মীয়তার খাতিরে দুজনেই চলে এসেছিল ফুলচাঁদের অন্তিম কিন্তু সংস্কারে। এরা দুজন ফুলচাঁদ বাবুকে কেন খুন করবেন? জিতেন্দ্র আর পুরুষোত্তমের বাবা আমাদের পিসেমশাই কেদারনাথ রাঠি 2 বছর আগেই মারা গিয়েছিলেন। জিতেন্দ্র আর পুরুষোত্তমের এক বোন আছে, শ্রেয়া। তার হাজবেন্ডের নাম সুরেশ। পিসেমশাইয়ের মৃত্যুর কিছুদিন পর সেও মারা যায়। যেরকম ওরা এসেছিল ফুলচাঁদের জন্য, আমিও গিয়েছিলাম সুরেশের বাৎসরিকে এই 2 মাস আগে। কিন্তু মারবে কেন? আপনি এই দুজনের নাম নিচ্ছেনই বা কেন? কারণ ওদের কাছ থেকে আমি কিছু শুনেছিলাম যেটা আমার খটকা লেগেছিল। ओम श्री शांताकारं भुजगशैलं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगविद्यानिगम्यं वन्दे विष्णुभवरं सर्वविघ्नातं आदौरां। এবার কি বাবার আর জামাইবাবুর আত্মা শান্তি পাবে, আরাম পাবে? কি কি সামলাইনি আমি, এবার শান্তি পেলাম। 2 মাস ধরে আমি ভাবছিলাম জিতেন্দ্র এরকম কথা কেন বলল। আর তারই মানসিক শান্তি ফুলচাঁদের মৃত্যুর জন্য মনে করছে। আমি বললাম না আপনাকে, ফুলচাঁদ পিসি পিসামশাইয়ের খুব কাছের লোক ছিল। জানি না কেন ওই দুজন, জিতেন্দ্র আর পুরুষোত্তম, ফুলচাঁদের উপর রেগেছিল। ওদের মধ্যে কিছু একটা হয়েছিল। তারপর হঠাৎ ওদের মুখ থেকে ওই দিন ওই কথাটা শুনে আমার কিরকম যেন মনে হলো এবার বাবা আর জামাইবাবুর আত্মার শান্তি হবে। আর আপনার আন্দাজে নেই যে এই দুই ভাইয়ের ফুলচাঁদের সাথে কি শত্রুতা ছিল? জানি না স্যার, শুধু মন থেকে এটা মনে হচ্ছে যে ওরা দুজন নিশ্চয়ই কিছু করেছে। এই দুই ভাইকে আমরা কোনো প্রমাণ ছাড়া তুলতে চাইছিলাম না। দুজনের ফোন রেকর্ডস থেকেই আমরা ফুলচাঁদের সাথে কথোপকথনের কোনো রকম প্রমাণ পাইনি। না মৃত্যুর দিন সকালে কোনো ফোন এসেছিল, না তার আগে, যা কোনো রকম চক্রান্তের গন্ধ বহন করে। 10 মাস আগে ফুলচাঁদ বারবার বাড়ির সামনের সিসিটিভিগুলোর ফুটেজ আমরা যেগুলো জোগাড় করি, এই দুজন সাধুকে শনাক্ত করতে সেগুলো আমরা আবারও দেখি। এরা জিতেন্দ্র কিংবা পুরুষোত্তম রাঠি কিনা সেটা দেখতে। এই দুজন ছিল। সাহেব, আমি তো কতবার বলেছি, আমি ওদেরকে পেছন দিক থেকে দেখেছিলাম, মুখ তো দেখতে পাইনি। গায়ে সব সাদা রঙের পরেছিল আর কাঁধে একটা গেরুয়া রঙের কাপড় ছিল। সাধু মনে হচ্ছিল সাহেব। স্যার, কিছু একটা পেয়েছি। এই দেখুন, জিতেন্দ্র আর পুরুষোত্তম ফুলচন্দের কলোনির সামনেই ছিল ওই 13ই সেপ্টেম্বরেই সকাল 8:25-এ। এদের দুজনকে ফুটেজে সেই জন্যই পাওয়া গেল কারণ প্রথমে আমরা দুজন বাবাকে খুঁজছিলাম, এদের দুজনকে নয়। কারণ তখন আমরা এদের দুজনের ব্যাপারে কিছু জানতামই না। তার উপরে না এরা সাদা জামা পরেছে আর না তো গলায় গেরুয়া ওড়না নিয়েছে। তাহলে স্যার মঞ্জু আমাদের মিথ্যে কেন বললো যে ও তান্ত্রিকের মতো দুজন লোককে দেখেছে? মঞ্জুও সামিল নেই তো, তাই হয়তো আমাদের মিথ্যে বলেছে। দেখ মঞ্জু, তুই যতক্ষণে না সত্যিটা বলবি ততক্ষণ কিন্তু তোকে আটকে থাকতে হবে, ঠিক এমন করেই। ম্যাডাম, আমি মিথ্যে বলছি না ম্যাডাম, আমি ওদেরকে পেছন থেকেই দেখেছি আর সাধু বাবার মতোই ছিল ওরা। এই দুজন ছিল। এরা তো কোনো তান্ত্রিকের পোশাক পরা নেই। কত টাকা পেয়েছিস ওদের থেকে মিথ্যে বলার জন্য? ম্যাডাম, যদি এইভাবে বেইমানি করি টাকা কামাতে হতো না, তাহলে লোকের বাড়িতে কাজ করে হার মাস কালি করতাম না। কিসের জিজ্ঞাসাবাদ? আমরা কি করেছি আর এই ব্যাপারটাই বা কি? চিনতে পারছো কবে আর কোথায় ছিল তোমরা? তো কি বলতে চান কি আপনি? আমরা নয়, এই প্রমাণটা বলছে যে তোমরা দুজন 13ই সেপ্টেম্বর 2017-তে সকাল 8:25 তোমাদের মামাতো ভাই ফুলচন্দের বাড়ির কাছাকাছি ছিলে। হ্যাঁ, তাতে কি? তাহলে এই যে সেদিন সকাল 8টার আশেপাশে
ফুলচাঁদ বর্মার মৃত্যু হয়েছিল তার বাড়িতেই। সেই ফুলচাঁদ বর্মা যার সঙ্গে তোমাদের শত্রুতা ছিল। মারলি কেন? খুন করার পর তোমরা সাদা কাপড় আর গেরুয়া নিয়ে তারপরে বেরিয়েছিলে, আর মাঝ রাস্তায় কোথাও জামা কাপড় পাল্টেছিলে। তার সিসিটিভি ফুটেজও পেয়েছি আমরা। এবার তোদের মুখ থেকে সেগুলো বের করব। এমন ধলাই অপেক্ষা করছে যে সারা জীবন ঠিক করে হাঁটতে চলতেও পারবি না। হার মানছি। ফুলচাঁদ দাদা, সাহায্য করো, বাঁচাও। বাঁচাও আমাদের ফুলচাঁদ ভাই, হাত জোর করে বলছি। ফুলচাঁদ দাদা সমস্ত কিছু ছেড়ে তান্ত্রিক হলো, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু ফুলচাঁদ ভাই বাবার মাথাটা ঘুরিয়ে দিয়েছিল, পুরোপুরি ওনাকে বশীভূত করে ফেলেছিল। ফুলচাঁদ দাদা, আজকের পর থেকে আর এখানে আসবে না তুমি। আপনি বাবার মাথাটাই ঘুরিয়ে দিয়েছেন, দিনরাত পাগলের মতো করছে। জিতেন, পুরুষোত্তম, এটা পাগলামো নয়, এটা একটা শিক্ষা। আরে কোনো বিদ্যা টিদ্যা চলবে না এই বাড়িতে, এসব জাদু টোনা কিছু চলবে না, বুঝেছো তুমি? যাও 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 যাও। জিতেন, তোমার কি মনে হচ্ছে আমি তোমার বাবাকে বশীকরণ করছি? আমি এই বাড়িতে অশুভ শক্তিকে ডেকে আনছি। শুভ শক্তিও চাই না আমাদের, আমরা যেমন আছি খুব সুখে আছি, বাস। আপনি বাবার মাথায় উল্টোপাল্টা কিছু ঢুকিয়ে দেন আর ব্যাস উনি পাগলের মতো করেন। দয়া করে এসব করবেন না ফুলচাঁদ ভাই, করবেন না। আজকের পর থেকে এই বাড়ির দরজা সারা জীবনের জন্য আপনার জন্য বন্ধ। চলো চলো যান। চলো। খুব খারাপ ব্যবহার করলি তোরা। দেখলেন তো, দেখলেন তো, তাহলে বুঝতে পারছেন না কেন? পুরুষোত্তম, রাগ হলো শয়তানের আরে ব্যাস। হাতিয়ার। এই জ্ঞান লাগবে না আমাদের। আরে এই জ্ঞান তো পুরো বাড়ির শান্তি নষ্ট করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে। চলো। জিতেন, তোমার অহংকারই তোমাদের সর্বনাশ ডেকে আনবে, আর সেদিন বেশি দূরে নয়। আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। তুমি নিজেই একদিন এ বাড়ির শান্তি ভঙ্গ করবে। আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাদেরই বরবাদি চাইছো? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, না হলে ঘাড় ধাক্কা দেবো। যাও। এটা তো আমি একটা এখন যা ভেঙেছ তাতে অনেক কিছু ভেঙে ফেলেছো তোমরা। নিজের ভাগ্যকে, নিজের সুখকে ভেঙে ফেলেছো তোমরা। আমাকে তাড়াচ্ছ তো এখান থেকে। এখন দেখো, তুমি আমার কাছেই আসবে, তোমরা দুজন আমার কাছে আসতেই হবে। অভিশাপ দিয়েছিল আর আমাদের শেষ করার সব রকম চেষ্টা করেছিল। আমাদের ওদের সঙ্গে কোনো দরকার ছিল না, ব্যাস আমাদের জীবনে এলো আর সব তছনছ করে দিয়ে গেল। দিন কয়েকের মধ্যেই আমাদের বাবা মারা গেলেন হঠাৎ করে। কোনো অসুখই ছিল না, কিছু হয়নি ওনার। তার 2 মাস বাদে আমাদের বোন শ্রেয়াও বিধবা হয়ে গেল। ভগ্নিপতি সুরেশও মারা গেল হঠাৎ করে। কোনো অসুখ ছিল না। 2 মাসের মধ্যে আমাদের পরিবারের 2টো মৃত্যু, আর তারপর শুরু হলো আমাদের ব্যবসার ক্ষতি, ক্ষতির পর ক্ষতি। হঠাৎ করে ভীষণভাবে খারাপ দিন দেখতে হলো আমাদের। দাদা, ফুলচাঁদের অভিশাপ মনে আছে তোমার? নিজের ভাগ্যকে, নিজের সুখকে ভেঙে ফেলেছো তোমরা। টুকটাক করে দিয়েছিল আমাদের বাড়িটাকে। যে জিনিসে তোদের নিজেদেরই বিশ্বাস ছিল না, তার জন্য এরকম প্রতিশোধ নিলি? শুরুটাও করেছিল। ওটা টুকটাক ছিল না কি ছিল আমি জানি না, কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। ও আমাদের হঠাৎ করে পুরোপুরিভাবে শেষ করার আগেই আমরা নিজেরাই শেষ করে দিয়েছি ওকে। এসো, আমি তোমাদের তাড়িয়ে দেবো না যেমন তোমরা দিয়েছ। ব্যবসার ক্ষতি হচ্ছে ফুলচাঁদ ভাই। বাবা মারা গেলেন, জামাইবাবু গেলেন। আমাদের ভুল হয়ে গেছে ফুলচাঁদ ভাই, আমাদের ক্ষমা করে দাও।
আমরা আপনাকে অপমান করেছি, ক্ষমা করে দিন আমাদের। ঠিক আছে, তোমরা যে অনুতাপ করছো এটাই বড় কথা। আমার কোনো রাগ বা অভিমান নেই তোমাদের উপর। আমি তোমাদের শাস্তি দেবার বা ক্ষতি করবার কে বলো? যদি কিছু উপকার করতে হয় তাহলে করব, তোমাদের জন্য আমি অবশ্যই করব। এই শুদ্ধিকরণ তোমাদের বাড়ি থেকে, তোমাদের মন থেকে, তোমাদের হৃদয় থেকে সমস্ত অশুভ শক্তিকে বিতাড়িত করবে যারা বাসা বেঁধে রয়েছে। তারপর আসবে সেই সুসময় তোমাদের বাড়িতে, নিশ্চিত আসবে, তোমরা দেখো। না 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 না, পুজোর মাঝখানে একদম উঠবে না। বসো 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 বসো। তুমি আমাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলে না ফুলচাঁদ ভাই? হ্যাঁ, আজকে একটু নতুন কিছু করি। আজ আমরা তোমাকে উঠাবো চিরকালের মতো। এসব কি বলছো তোমরা? ডাকো তোমার সমস্ত শক্তিকে, তোমার ক্ষমতাকে, তোমাকে বাঁচানোর জন্য। পাগল হয়ে গেছো নাকি? এবার দেখি তোমার শক্তি, তোমার ক্ষমতা তোমাকে কেমন ভাবে বাঁচানোর জন্য আসে। এই পাগল হয়ে গেছো নাকি? কি করছো তোমরা? ডাকো ডাকো ডাকো। ভুল করছো, মন্ত্র বলে বুঝতে পারছো না, তোমরা ভুল করছো। তুমি সবার জীবন মৃত্যু দেখতে পাও, তাই না? আজকে নিজের মৃত্যুটা দেখো। টোটকা শুরু করো তোমার। হ্যাঁ ফুলচাঁদ ভাই, তোমার টোটকা শুরু করো। হ্যাঁ, কে? গুরুদেব, আমি মঞ্জু। মঞ্জু, ও আমি মন্ত্র পড়ছি, এর মাঝখানে উঠতে পারবো না। 10 মিনিট পরে এসো। মন্ত্র পড়ো, মন্ত্র পড়ো। টোটকা মন্ত্র। ফুলচাঁদকে খুন করে তোদের সুদিন ফিরে এলো। আমাদের উদ্দেশ্য সৌভাগ্য ফেরানো ছিল না স্যার। আমরা কখনো ভালো দিন খারাপ দিন হিসেব করে চলতাম না। শুধু ওর আমাদের বাড়িতে আসা আর এই সমস্ত করার কোনো প্রয়োজন ছিল না। আমরা তো যাইনি ওর বাড়িতে যে আমাদের জন্য ভালো দিন নিয়ে এসো। ও নিজে আমাদের বাবার মাথা খারাপ করে দিয়েছিল, যেখানে আমাদের বাবা খুব ভালো ছিলেন। আর ওই ফুলচাঁদের ডামাডোল। নিজের জীবনে তন্ত্রমন্ত্র করতে চায়, যত ইচ্ছা করুক, আমাদের জীবনে কেন? আইনের মন্ত্র একটাই, যেমন কর্ম তেমন ফল। আমরা এখানে বসে হাজারবার বুঝিয়েছি, আরো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে একই কথা বুঝিয়ে চলেছে, যে জীবনে এমন কোনো চমৎকার বা জাদু সম্ভব নয় যা কোনো রকম তন্ত্র বা মন্ত্র দিয়ে করা যায়। যদি কারুর কাছে সুস্থ জীবনের ক্ষমতা থাকে তাহলে সেটা আপনি। অন্য উপায় খুঁজতে এরকম ভণ্ড সাধুদের দ্বারস্থ হওয়া শুধু বোকামি নয়, খুব বিপজ্জনকও বটে। আবার দেখা হবে আরো একটা কেস নিয়ে। ক্রাইম পেট্রোল সতর্ক। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.